নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো ও আলোচনা করব বলে। তো আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন উনি হলেন আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজেরই একজন নার্সিং স্টাফ। তো ওনার সাথে আমরা পরিচয় করে নেব আজকে। নমস্কার ম্যাডাম। নমস্কার। তো ম্যাডাম, আমাদের পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। পজিটিভ বার্তা এরকম একটা প্ল্যাটফর্ম এখন হয়ে গেছে যেটা দিয়ে আমরা চারিদিকে যতই নেগেটিভিটি দেখি ওটার দরুন আমরা কিছুটা হলেও পজিটিভ দেখতে পাচ্ছি বা নিজেদের মধ্যে পজিটিভ ভাইবটা আনতে পারছি। তো সেজন্য খুবই আনন্দিত। ধন্যবাদ ম্যামকে। তো এরপরে ম্যামের কাছ থেকে জেনে নেব ম্যামের পরিচয়টা, ম্যামের ছোট থেকে বড় হওয়ার যে জার্নিটা সেটা একটু জেনে নেব। এমনিতে তো আমি ত্রিপুরারই, আগরতলাতেই আমার জন্ম। আমার স্কুলিং করেছি, আমি প্রথমে তো ছিলাম উমাকান্ত একাডেমিতে, তারপরে গেলাম বাণী বিদ্যাপীঠ। ওখান থেকেই আমার মানে পড়াশোনা করা পুরোটাই ওখানেই আমার হয়েছে। আর তার পাশাপাশি আমি যখন আস্তে আস্তে বড় হচ্ছি তখন আমার বাবার কিছু একটা স্বপ্ন ছিল যেটা নিয়ে আমি এগোতে এগোতে আজকে অদ্দূর এসেছি আর কি। আচ্ছা, তো এখন বর্তমানে কি করছেন? আমি এখন আপাতত এমনিতে তো প্রফেশনালি আমি নার্স, আমি নার্সিং করেছি, আমার বাবার স্বপ্ন ছিল। আর তার পাশাপাশি এখন আমি আপাতত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে একজন কর্মরত। ধন্যবাদ ম্যামকে। তো এই নার্সিং যে প্রফেশনে এটা মানে কিভাবে আসা হলো? এটাই কেন, অন্য তো আরও প্রফেশন ছিল? আমি যখন মানে ছোট ছিলাম তখন দেখতাম যে চারিপাশে অনেক কিছুই হতো। কেউ হতে পারে মানে ব্যথা পাচ্ছে বা হতে পারে যে হসপিটালে গেছে, শুনতাম যে হ্যাঁ সেরকমভাবে পরিষেবা কেউ পাচ্ছে না। হতে পারে তখন কোনো রকম মানে আগে কি হতো যে নার্সিং পড়তে যাবে ভাবলেই কীরকম একটা সবাই একটা ভাবনা ছিল আলাদা। তো সেজন্য সবাই বলতো যে না নার্সিং না, কিন্তু আমার কেন জানি মনে হতো যে নার্সিং করাটা এরকম একটা মানে প্রফেশনাল যেটা আমি বলতে পারি যে সবাইকে আমি পরিষেবা দিতে পারবো। হতে পারে সে ধনী লোক, হতে পারে সে গরিব লোক। যেরকম আমি ধনী লোককে কোনো পরিষেবা দিতে পারবো তার পাশাপাশি আমি গরিবকেও দিতে পারবো। সেটা ভেবেই আমি যে ভাবলাম যে না সেবা তো কিছুটা একটা করা উচিত, নিজের মা বাবারও হলে করব, শ্বশুরবাড়ি গেলেও করব, তার পাশাপাশি আমি বাইরে কিছু লোককেও না হয় পরিষেবা দিলাম। তো আমার সেই ক্ষেত্রে হয়েছে কি আমার মা বাবাও সেটার মধ্যে উৎসাহ প্রদান করেছেন, সেজন্য আমি আজকে নার্সিং অ্যাজ আ নার্সিং স্টাফ হিসেবে এখন আছি আমি। খুব সুন্দর। তো এরপরে ম্যামের কাছ থেকে জেনে নেব আপনার তো এই নার্সিং যে চলাকালীন সময় নিশ্চয়ই কোভিডের ডিউটিটা আপনার পড়েছিল। তো সেই সময়ের যে জার্নিটা, যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই সময়কার কথাগুলো একটু জেনে নেব আপনার কাছ থেকে। কোভিড টাইমটা তো সবার জন্যই প্রচুর খারাপ ছিল। কিছুদিন লকডাউন ছিল, আমিও লকডাউনে ছিলাম। কিন্তু যখন আমরা কোভিড ডিউটি করতাম তখন হতো কি মানে 7 দিন ডিউটি করতাম, তারপর কোয়ারেন্টাইন করতে থাকতে লাগতো। এটা আলাদা আলাদা জায়গা দিয়ে দিয়েছিল, কখনো ওই হোটেলে বা কখনো কোথাও আশ্রয় আলাদা আলাদা জায়গা দিয়ে রাখতো। তো সেটা মানে কোভিড ডিউটিটা বলতে পারেন যে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। যেরকম আমরা নর্মালি কি হয় শীত গরম যাই থাকুক আমরা কিন্তু নর্মাল কটন পরে একটা অভ্যস্ত, সুতি কাপড় পরে অভ্যস্ত। কিন্তু কোভিড যখন আমরা ডিউটি করতে যেতাম তখন আমাদের টোটাল মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকতে লাগতো, যেটার নাম দিয়েছিল পিপিই কিট। পিপিই কিট পরে থাকতে লাগতো। পিপিই কিটটা পরার পরে মনে হতো ভেতরে আমাদেরকে কেউ মানে বেলুনের মধ্যে পুরে দিয়েছে, শ্বাস না বেরোতে পারছে না, ভেতরে কিছু আসছে, ফ্রেশ এয়ার তো কিছুই নাই, ভেতরে একটা দমবন্ধ ব্যাপার। কিন্তু ওটার মধ্যে একটা আনন্দ ছিল যে আমি মানুষকে পরিষেবা দিচ্ছি। ঠিক তাই। তো সেই সময় আরো যে অভিজ্ঞতা, যে মানে পেশেন্টদের পরিস্থিতিগুলো যদি একটু অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে শেয়ার করতেন। দেখুন কোভিড ব্যাপারটা এখন যদি আমি চিন্তা করি কোভিড সেরকম কিছুই না, নর্মাল জ্বর সর্দি কাশি যেরকম সেরকমই, কিন্তু হ্যাঁ একটা ভাইরাস ছিল। এখনও ভাইরাল ফিভার হয় কিন্তু কোভিড হয় না। কিন্তু তখন হয়েছে কি এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে ওটার ভ্যাকসিন না নিলে মানুষ মরে যাচ্ছে। সিমটমস একই, সিমটমস কোনো আলাদা না। জ্বর হলে যেরকম আমাদের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, সর্দি কাশি হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, সিমটমস একই কিন্তু বুঝতে পারা যাচ্ছিল না ওই একটা শুধু একটা ভাইরাসের জন্য। তো ওই ক্ষেত্রে আমি বলবো কি মানুষের সেরকম অসুবিধা বলতে আমি বলবো একটাই, যে আমাদের যে মেন্টালিটি আমি বাঁচবো না ওই ব্যাপার একটা কাজ করে। জ্বর হলে আমরা কি বাঁচি না, দুদিন বাদে বাদে তো ভাইরাল ফিভার হচ্ছে, কিন্তু ওই ভাইরাসটা মানুষের মানে
ইমোশন বলতে পারেন বা থিঙ্কিংয়ে বলতে পারেন, এরকম একটা এফেক্ট করেছে যে মানুষ ভাবছে যে আমরা কোভিড হয়েছে মানে আমরা মরে যাচ্ছি। ওই জিনিসটাও কিন্তু আমাদের আরও ইমিউনিটি সিস্টেমটাকে দুর্বল করছে। আমাদের নর্মালি দেখতে পাওয়া যায় কিছু কিছু লোক আছে যে 3rd স্টেজে ক্যান্সার বেঁচে যাচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 1st স্টেজ ক্যান্সারও বাঁচছে না। কিন্তু কারণ একটাই, আমরা ভাবছি যে আমরা মরে যাব। আমরা যখন ওই জিনিসটা ভাবি তখন আস্তে আস্তে আমাদের ইমিউন সিস্টেমটাকে হ্যাম্পার করে, ক্ষতি করতে থাকে। তো ক্ষতি করতে করতে আমাদের ইমোশনালি উইক হয়ে যায়। তো ইমোশনটা যখন আমাদের উইক হয়ে যায় তখন আমাদের বডি আর সারভাইভ করার জন্য বা একটা থাকে না আত্মশক্তি, থাকে না, আত্মশক্তিটা আসে না নিজের থেকে। তো সেজন্য আমি বলবো যে সবাইকেই বলবো, যতই শরীর খারাপ হোক, যতই মানসিক কোনো চাপ থাকুক, নিজের মধ্যে ওই কনফিডেন্ট লেভেলটা যদি আমরা লো করে দেই তাহলে কোনো দিকেই আমরা কুল পাবো না। ঠিক, শুধু আমাদের কনফিডেন্ট লেভেলটা জীবিত রাখতে লাগবে যে হ্যাঁ আমার ওই জিনিসটা করতে লাগবে। হতে পারে কোভিড, হতে পারে ক্যান্সার। এখন তো ক্যান্সার সেরকম কিছুই না, ক্যান্সারও কিন্তু এখন ঘরে ঘরে স্টেজেও মানে মানুষ বেঁচে সুন্দর ঘরে ফিরে ঘরে কাজ করছে। যদি আমার কনফিডেন্টটা সেরকম থাকে, আমি বারবার একই কথা বলবো যে যদি আমার কনফিডেন্ট লেভেল থাকে আমি চাঁদ অবধি যেতে পারবো। একটা রিক্সাওয়ালা চাইলে যে কোনো জায়গা যেতে পারবে যদি রিক্সাওয়ালার ইচ্ছা থাকে। রিক্সা দিয়ে কি আমি কলকাতা যেতে পারবো না? টোটো দিয়ে কলকাতা যেতে পারবো না? 100 বার পারবো, কিন্তু নিজের মধ্যে ওই বিশ্বাসটা থাকতে লাগবে। কেন আগেকার দিনে এটা বলবো যে আগের দিন পায়ে হেঁটেই মানুষ এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতো, তখন তো রিক্সা ছিল না বা গাড়ি ছিল না। এখন তো এই যে গিনিস বুকে নাম উঠাবো বলে বা ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠাবো বলে সাইকেল দিয়ে বেরিয়ে যাচ্ছে পুরো বিশ্ব ভ্রমণ করতে। তো কি ব্যাপারটা কি? শরীর তো সবার, আমারও রক্তে মাংসে গড়া শরীর, আপনারও রক্তে মাংসে গড়া শরীর। আপনার কনফিডেন্ট আছে, আপনি বলছেন, আমার নয়, আমি সেজন্য বলছি না। ব্যাপার একটাই, কিন্তু আমাদের নিজেদের মধ্যে কনফিডেন্ট লেভেলটা বাড়াতে লাগবে। একটাই কথা, কনফিডেন্ট লেভেলটা ঠিক থাকতে লাগবে আমাদের, যে না আমি এখান থেকে কোভিড হোক যাই হোক আমার কনফিডেন্ট লেভেলটা। মানুষ আছে, মানুষের মুখ আছে, 1000 রকমের মানুষ 1000 রকমের কথা বলুক। একটা হাতি যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, অনেক কুকুর আছে চিৎকার করবে, ঘেউ 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 করবে, তাই বলে কি হাতি হাঁটা ছেড়ে দেয় নাকি? তো সেজন্য বলবো যে যা খুশি তা বলুক, আপনার হাঁটা আপনি হেঁটে যান। এখন যেই কালই হোক, কোভিড কাল হোক, ক্যান্সার কাল হোক বা যাই হোক, এটাই হলো মেন কথা, কনফিডেন্স থাকতে লাগবে একদম। তো ম্যাডাম, আপনি তো বললেন আপনি শান্তিনিকেতন মেডিকেল কলেজে আছেন এখন বর্তমানে, তো ওখানের যে পরিবেশটা একটু জেনে নেবো আপনার কাছ থেকে। দেখুন, শান্তিনিকেতন বলতে গেলে পুরোটাই গ্রিনারি, সবুজ গাছে ভরা, যেটা আমাদের নর্মালি দেখা যায় না। আপনারা শহরেই দেখতে পাচ্ছেন কটা গাছ দেখা যায়। ঠিক, আমরা যাই খাই বাড়িতে সব কিছুতে ভেজাল, চালে ভেজাল, ডালে ভেজাল, সবজিতে ভেজাল, কিন্তু ওখানে এই জিনিসটা ভালো, ওরা যাই সবজি করছে নিজেদের করছে। আমরা ওখানে স্টাফরা বা স্টুডেন্টরা যারা আছি, যাই খাচ্ছি সব ওখানের উৎপাদিত খাচ্ছি, কিন্তু যেটা মানে রাসায়নিক যে সার থাকে ওগুলো ফ্রি থাকে। তো সেটার জন্য বলবো যে পরিবেশ বলতে তো ওখানকার খুবই ভালো, স্পেশালি গাছগাছালির জন্য। চতুর্দিকে গাছ দেখা যাচ্ছে, নিজেদের কাজ নিজেরা করছে। তাছাড়া আমাদের যে শান্তিনিকেতনে যেটা হচ্ছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, তো ওখানে আমি জানি না, বোলপুরে আমি কখনো যাইনি, কিন্তু এখানে যেটা দেখছি এখানে অনেকটাই তার ছোঁয়া আছে। সবাই তাই বলে যে ওখানে যারা গেছে ওরা একই কথা বলবে যে ওখানকার ছোঁয়া এখনও এখানে আছে। গত বছর যেটা আমাদের বসন্ত উৎসব পালিত হলো, সেটা দেখে সত্যি মনে হচ্ছে আমি যে সত্যি সত্যিই শান্তিনিকেতনে আছি। ঠিক, যারা গেছে, যারা ওই অনুষ্ঠানে ছিল তারা বলবেন, যারা দেখেনি সেটা আমি বলছি না, কিন্তু যারা গেছেন তারা সবাই বলছে যে হ্যাঁ, ওখানে যেরকমভাবে আমরা শান্তিনিকেতনে যে কোনো উৎসব পালন করি এখানেও সেম ভাবে মানে ফিলিংসটা আমরা এখানে পাই, ভাইবটা আমরা পাচ্ছি এখানে। হ্যাঁ, ভাইবটা আমরা পাচ্ছি। ঠিক। তো এরপরে জেনে নেব ওখানে যে ওপিডি পরিষেবা চালু আছে, ওটা সম্বন্ধে যদি একটু আপনি আমাদের কিছু জানাতেন। ওপিডি পরিষেবা বলতে এখন আগে ছিল 10টা থেকে 1টা, এখন হচ্ছে 10টা থেকে 4টা ছিল, লাস্ট 4টা অবধি ছিল, এখন 9টা থেকে 5টা অবধি। শুধু সেকেন্ড স্যাটারডে আর সানডেটা বন্ধ রাখছি। আচ্ছা। আর প্রত্যেক দিনই আমাদের স্পেশাল ডাক্তাররা বসছেন, কোনো পিডিয়াট্রিক আছে, মেডিসিন আছে, সার্জারি আছে, অপশন গাইনোকোলজি আছে, সব রকমের ডাক্তারই ওখানে আছেন। আপনারা ওখানে আমাদের যে ওয়েবসাইট আছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ বলতে পারেন, বা আমাদের যে নলেজ সিটি, যে এরকম অনেকগুলো পেজ আছে আমাদের,
ওই পেজগুলোতে আমরা প্রত্যেকদিন পোস্ট করছি। তাছাড়া আমাদের ওপিডির ফোন নাম্বার আছে, যেটাতে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করছি। যারা যারা আসছে বা অনেকে জিজ্ঞেস করছে যে ম্যাডাম কালকে কোন ডাক্তার আসবে, আমরা কি করে জানতে পারবো? সবার তো ফেসবুক থাকে না, সবার বা ফেসবুক থাকলেও পেজ কি করে ফলো করতে হয় বা পেজ থেকে কি করে আমরা গিয়ে দেখবো যে কালকে কোন ডাক্তার বসবে বা কোন ডিপার্টমেন্ট আছে। তো সেটার জন্য আমরা একটা ফোন নাম্বার প্রোভাইড করছি, যেটার দরুন আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে অ্যাড করছি, মানে যারাই আসছে জয়েন করতে চাইছে জয়েন করাচ্ছি। তো ওখানেও প্রত্যেকদিন আমরা ওপিডি যে পরে আগামী দিনের যে মানে সময়সূচিটা আছে, কোন ডাক্তার কীবারে বসছে বা কোন ডিপার্টমেন্ট আছে আগামী দিনে, ওইগুলো আমরা সবগুলো পোস্ট করে নিচ্ছি। ওখান থেকে আপনারা খবর পেয়ে যাবেন কোন দিন কোন ডাক্তার বসছে। হ্যাঁ একদম ঠিক। তো এখানে বলবো যে মাত্র 10 টাকার বিনিময়ে ওখানে সেই পরিষেবা পাবেন এবং সুচিকিৎসক দ্বারা সেই পরিষেবা অবশ্যই পাবেন। পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধের উপর বিশেষ ছাড় থাকছে, বিশেষ ছাড় আছে। এটা একটা খুব বিশাল ব্যাপার, বিশাল একটা ব্যাপার। এটা সচরাচর কোথাও দেখা যায় না। যে নর্মালি আমরা যদি এজিএমসি বা টিএমসির ওদের কথাই বলি, সবখানে এরকম ডিসকাউন্ট দেয় না। যতই ওদের নিজস্ব ফার্মাসি থাকে এতটা ডিসকাউন্ট দেয় না, যেটা আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে দেওয়া হচ্ছে। তাছাড়া আমাদের এখানে যেটা আগামী দিনে কিছু মাসের মধ্যেই হতে চলেছে, আমাদের হসপিটাল শুরু হতে চলেছে। এখন ওপিডি আছে, কিছু মাসের মধ্যে আমরা আইপিডিও স্টার্ট করতে চলেছি। এটা সম্বন্ধে একটু জেনে নেবো যে এখন বর্তমানে যে পরিস্থিতিতে আছে আমাদের কলেজ, তো আগামী দিনে কি হবে উন্নতি বা কি মানে কোথায় গিয়ে দাঁড়াবে একটু যদি আমাদেরকে বলতেন। আর দেখুন, আমাদের তো মানে আমাদের যে প্রেসিডেন্ট স্যার আছেন ডক্টর মলয়পীঠ মহাশয়, ওনার তো বিশাল চিন্তাধারা, ওনার পরিকল্পনা অনেক বিশাল পরিকল্পনা। তো উনি আপাতত ওপিডিটা স্টার্ট করলেন, পাশাপাশি মেডিকেল কলেজ আছে চলছে। আমাদের হসপিটাল যেটা, এটা কিছু মাসের মধ্যেই শুরু হবে। এটা ইন টোটাল শুরু হবে 1100 বেডের হসপিটাল, যেটা এখন অবধি ত্রিপুরার মধ্যে হিউজ। 1100 বেডের হসপিটাল আমাদের এজিএমসিতেও নেই। আমি এজিএমসিতেও কাজ করেছি, এজিএমসিতেও 1100 বেডের হসপিটাল না। তো যাই হোক, ত্রিপুরাবাসীর জন্য এটা সবচেয়ে বড় একটা বিশাল সুখবর যে আমাদের ত্রিপুরার মধ্যে এরকম একটা হসপিটাল হতে চলেছে। এখানে এরকমও হবে যে সবাই তো এসে দেখাতে পারছে না, টেলিপ্যাথোলজি হচ্ছে, টেলিমেডিসিন হচ্ছে, টেলি আইসিইউ হবে, কিন্তু হতে পারে 2 দিন সময় লাগবে। যেহেতু মলয় স্যারের পরিকল্পনা অনেক আরো বিশাল বিশাল পরিকল্পনা আছে, এটা সময়ে সময়ে বেরিয়ে আসবে। সত্যি আমরা গর্বিত যে এরকম ত্রিপুরার মধ্যে আমরা আছি, এরকম এবং স্যারের মতো এরকম মানুষকে পেয়েছি আমরা। এসছেন ওরকম একটা মানুষ, দেবতা তুল্য মানুষ ত্রিপুরা এসছেন, সেটা হচ্ছে সবথেকে বড় কথা। এসছেন তো এসছেন, এসে এরকম একটা কাজ শুরু করেছেন, যেটা ত্রিপুরাবাসীর জন্য সত্যি গর্বের বিষয়। ঠিক তাই। এবং আমরা আরো মানে প্রার্থনা করবো যে আমাদের এই কলেজ অনেক এগিয়ে যাক আরো। সত্যি তাই। তো এরপর জেনে নেব ম্যাডামের কাছ থেকে যে এই যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ যে এখন তো ছোট একটা শিশু বলবো, সে ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, এশিয়া বুক অফ রেকর্ডস এবং ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসেও সে আমাদের স্যারের নাম স্বীকৃতি পেয়েছে ওখানে। তো এই জার্নিটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করতেন, কিভাবে হলো এই ঘটনাটা? দেখুন, প্রথমত তো আমাদের যখন মেডিকেল কলেজ স্টার্ট হয় তখন আমরা সবাই ভাবতাম যে 150 সিট নিয়ে আমরা যখন প্রথম এফিলিয়েশন পাই যে 150 সিট ফুল হয়ে যাবে, সেটা কনফিডেন্ট ছিল। কিন্তু 150 সিট ফুল হওয়ার পাশাপাশি যে 21টা স্টেট থেকে স্টুডেন্ট আসবে, সেটা মানে কল্পনার অতীত ছিল। 21টা স্টেট থেকে আমাদের এখানে স্টুডেন্টগুলো, বাচ্চাগুলো পড়ছে, সেটাই জন্যই আমাদের আজকে এই স্বীকৃতিটা পাওয়া। মেইন হচ্ছে আমাদের যে মলয় স্যার যে স্টুডেন্টগুলোকে যে এখানে আনতে পেরেছেন, ভর্তি করা হয়েছে, যে সেটা সবথেকে বড় পাওনা আমাদের। যে ত্রিপুরার মতো ছোট্ট একটা রাজ্য, নর্মালি হয় কি, আমি যখন ছোট ছিলাম আগে জি টিভিতে একটা সারেগামা শো হতো, সারেগামাপা একটা শো হতো, ওখানে ফার্স্ট একটা মেয়ে গেছিল স্মিতা নন্দী বলে। স্মিতা নন্দীকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কোত্থেকে এসছো, বলছে ত্রিপুরা। ত্রিপুরা এটা কোন রাজ্য? আমার ওই দৃশ্যটা আমার এখনো মনে আছে, যে বলছে ত্রিপুরা এটা কোন রাজ্য, আবার এটা কি ম্যাপে আছে? এরকমভাবে বলছে যে ম্যাপে আছে, বলছে হ্যাঁ নর্থ ইস্টে আছে। মানে ম্যাপটা আমাদের কি একদম ছোট্ট জায়গায় পড়ে আছে, তো ত্রিপুরা কেউ দেখেই না যে হ্যাঁ ত্রিপুরা নামে একটা রাজ্য আছে। তো ওই ত্রিপুরার যে এরকমও সময় ছিল যে ত্রিপুরাকে কেউ জানতো না, চিনতো না। এখন ওই 21টা স্টেটের বাচ্চার জন্য
পাশাপাশি মলয় স্যারের জন্য যে আমাদের যে ত্রিপুরার যে নামটা এত বড় হলো, সেটা বিশাল বড় পাওনা। ত্রিপুরাবাসী হিসেবে তো সত্যি আমি গর্বিত। একদম তাই। আর প্রথম বছরই ইন্ডিয়া বুক অফ রেকর্ড, এশিয়া, তারপর এখন ওয়ার্ল্ড বুকেও নাম গেছে, এটা তো প্রচুর বিশাল পাওনা। ঠিক। তো ওই ক্ষেত্রে বলবো আমি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের স্টাফ, পাশাপাশি ত্রিপুরাবাসী হিসেবে খুবই গর্বিত। তো জাস্ট বলবো, এই আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজটা স্টার্টই তো হয়েছে 2024-3-তে। কাজ শুরু হয়েছিল 2023-এ। আচ্ছা। ওটা থেকে 23 থেকে শুরু হতে 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 আজকে অদ্দূর এলো। তাহলে মানে বয়সও তো বেশি না আমাদের শান্তিনিকেতন কলেজে। একদম না। এরই মধ্যে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড স্বীকৃতি পেয়ে গেছে। সেটা সবচেয়ে বড় পাওনা। একদমই তাই। তো এই ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডস এর এই নিয়ে আমাদের অনেক প্রোগ্রামও হয়েছে আমাদের কলেজে। তো এটা সম্বন্ধে যদি একটু জানতে পারি। প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রামে তো আমাদের এখানে গেস্টরা এসেছিলেন। আমি দুঃখিত, আমি গেস্টদের নাম জানি না। যাই হোক, কিন্তু যারা এসেছিলেন এনারা এসেছিলেন, এসে আমাদেরকে যে অ্যাওয়ার্ডটা যে দিয়েছেন, সেখানে আমাদের সব স্টুডেন্টরা ওখানে পার্টিসিপেটেড করেছে। স্টুডেন্টরা ছিল, তার পাশাপাশি আমাদের যে কলেজে যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন ওনারাও যথেষ্ট কোঅপারেট করেছেন। ওরা প্রত্যেকটা অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন। পাশাপাশি স্টুডেন্টরা, যে কারণে আমাদের এই অ্যাওয়ার্ডগুলো পাওয়া, যে 21টা স্টেটের এরা আলাদা আলাদা করে নিজেদের স্টেটকে রিপ্রেজেন্ট করেছে, সেটা দেখতেও বিশাল আনন্দের একটা ব্যাপার ছিল। একদম ঠিক। আর তাছাড়া ওয়ার্ল্ড রেকর্ডে যেটা নাম গেছে সেটা তো কাজাখস্তান আলমাটিতে গেছিল, যেটা 2রা মে হয়েছে প্রোগ্রামটা। তো সেটাই বলবো যে 21টা স্টেট থেকে যে স্টুডেন্টরা এসে এখানে ত্রিপুরার মতো ছোট রাজ্যে পড়াশোনা করছে, বা এখন দেখুন এখন এদের ফাইনাল চলে এসছে, মানে নেক্সট ব্যাচ আবার ঢুকবে। তো আমরা আশা করছি যে এবার 21টা ছিল, লাস্ট টাইম 21টা ছিল, এবার যাতে আরো বেশি হয়। একদম তাই, বেশি হয় সেটা আমরা এক্সপেক্ট করছি। এখন দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট কি হয়। একদম তাই, আমরা জিতবো এবং এটা করব। হ্যাঁ, এটাই আমাদের আশা। হ্যাঁ, একদম। তো এরপরে জেনে নেব যে আমাদের এই পজিটিভ বার্তা তো কিভাবে বাচ্চাদেরকে প্রভাবিত করছে। দেখুন, আমরা নর্মালি কি করি, বাচ্চারা, ছোট বাচ্চারা, আমরা মা বাবা সবাই কাজ করছি, বাচ্চারা কি করছি, ন্যানির হাতে দিয়ে দিচ্ছি, না হয় দাদু দিদা ঠাম্মা, আর না হয় বেশি থেকে বেশি হলে আমরা টিভিটা চালিয়ে দিচ্ছি। টিভিতে কিন্তু এখন পজিটিভ বলতে কিছু আসে না, টিভি হোক বা মোবাইলই হোক, হ্যাঁ যেটাই হোক, স্ক্রিন টাইমে কিন্তু কখনো কিছু পজিটিভ এখন আসছে না। আর বাচ্চারা এরকম ভাবেও না যে ওটা দেখে আমি কি ভালো শিখছি, কারণ ওরা এখন ভালো খারাপ কিছু ভাবার কোনো ব্যাপারই আসছে না মাথার মধ্যে। ভালো খারাপটা আমাদেরই দেখতে লাগবে। তো পজিটিভ বার্তার মধ্যে এটাই একটা জিনিস ভালো, যাই দেখানো হচ্ছে পজিটিভই দেখানো হচ্ছে। নর্মাল যেটা বাচ্চাদের দরকার, এখন বাচ্চারা না সবাই আমরা খুব এগ্রেসিভ একটা ইমোশন ক্যারি করি, কারণ একটাই, চতুর্দিকে আমরা শুধু নেগেটিভ দেখছি, এই দিকে মেরে ফেলছে, এইদিকে কেটে ফেলছে। এই লাস্ট যেরকম আমাদের একটা পেহেলগাঁওয়ে যেটা হলো, তো বাচ্চারা তো দেখছে ঠিকই, তো বাচ্চারা দেখে কি শিখছে? আমরা নর্মালি বাড়িতে শেখাই যে সবাই আমরা বাবা জাতপাত কিছু নাই, একসাথে আমরা সবাই বড় হচ্ছি। কারণ আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, ট্রাইবেলও আছে, এরকম অনেক জাতি আছে। তাই বলে কি আমি এখন জিজ্ঞেস করে করে গুলি করব? তা তো হয় না। তো আজকের ডেটে যদি এরকম হয়, যখন আমাদের বাচ্চারা যখন বড় হবে তখন তো তাহলে এটা বাড়তে বাড়তে আরো অনেক বেড়ে যাবে। তো সেজন্য আমি বলবো পজিটিভ বার্তা একটাই জিনিসই খুব ভালো দিক, যেটা হচ্ছে যে আমরা বাচ্চাদের মধ্যে পজিটিভিটি ছড়াতে পারছি। নর্মালি কি হয়, আমরা মুভি দেখছি, আমরা কিন্তু মুভিটা দেখে কমেডি হলে হেসে চলে যাচ্ছি, যদি একটু ইমোশনাল হয় আমরা কেঁদে বেরিয়ে যাচ্ছি, কিন্তু মুভিটা থেকেও কিন্তু একটা মেসেজ পাওয়ার আছে। মেসেজটা কিন্তু আমরা কেউ নিতে যাচ্ছি না বা নিচ্ছিও না। আমি যখন নিচ্ছি না, তো আমি আমার বাচ্চাকে কি শেখাবো? বেসিক একটা নর্মাল জিনিস আমি যদি না জানি যে আমি সিনেমাটা দেখলাম, সিনেমাটা থেকে আমি কি শিখেছি, তাহলে আমি আমার বাচ্চাকে কি শেখাবো? মোরাল অফ দ্য স্টোরি এর কি আছে, সেটা মেইন জিনিসটা কি, সেটা আমরা কমেডি মুভি দেখে চলে যাচ্ছি, বা একটা যে কোনো একটা ফ্যামিলি মুভি দেখে, ফ্যামিলিয়ার যদি মুভি হয়, নর্মালি যদি আমি পুরোনো দিনের মুভি যদি দেখি বা পুরোনো দিনের যদি গান দেখি, ওগুলোর একটা মিনিং আছে। এখন কিন্তু কোনো মুভি বা কোনো গানের মিনিং নাই, শুধু চিৎকার চেঁচামেচি, লাফালাফি দাফাদাফি চলছে। কিন্তু পজিটিভ বার্তাতে জিনিসটা ভালো দেখাচ্ছে, পজিটিভ দেখাচ্ছে যে হ্যাঁ বাচ্চারা ওই জিনিসটা দেখে ওই জিনিসটা শিখবে। গাছে জল দিতে লাগবে, শেখাবে কেউ? শেখাবে না, এটা তোমার বুঝতে লাগবে। তো বাচ্চারা যদি সেরকমভাবে যদি আপগ্রেডেড না হয়,
ইমোশনে যদি বিল্ড আপ না হয় তাহলে বাচ্চাটার মাথায় আসবে না যে গাছটাতে জল দিতে লাগবে। জল হচ্ছে গাছের খাবার। তো সেজন্য বলবো পজিটিভ বার্তার যে প্ল্যাটফর্মটা শুরু হয়েছে সেটা খুবই মানে বাচ্চাদের জন্য না, সবার জন্যই একটা উপকারী ব্যাপার। ঠিক তাই এই জন্যই আমাদের স্যার একটা চ্যানেল, যে চ্যানেল বলবো না, কেবল মাধ্যম, যেটা সিটিএ কল টু অ্যাকশনের মাধ্যমে বাচ্চাদেরকে যাতে ভালো জিনিস দেখানো যায় এবং তাদের ইতিবাচক ভাবনার মধ্যে দিয়ে যাতে তারা বড় হতে পারে, সেইটার জন্যই আমাদের এই সিটিএ চ্যানেল সৃষ্টি করা। ঠিক তাই। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো ম্যামকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যামের এই মূল্যবান সময় আমাদের পজিটিভ বার্তার অনুষ্ঠানের মধ্যে দেওয়ার জন্য এবং মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে দেওয়ার জন্য। তো ম্যামকে বলবো ম্যাম ভালো থাকবেন অবশ্যই, আবারও চাইবো আপনাকে আমাদের পজিটিভ বার্তায়। তো আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার। নমস্কার।